আমরা এর আগের ক্লাসগুলিতে আদরণী 1, 2 এবং 3 নাম্বার পর্ব কমপ্লিট করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা 4 নাম্বার পর্ব এবং 5 নাম্বার পর্ব, এই দুটো পর্ব আমরা পড়বো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ভাইব্রেন্স। আশা করি তোরা সকলে ভালো রয়েছিস এবং কি তোরা জানিস যে আমরা বেঙ্গলি কমপ্লিট করাচ্ছি এবং পাশাপাশি ম্যাথ কমপ্লিট করাচ্ছি, এরপরে আদার সাবজেক্ট আমরা পড়াবো। তো এরকমই বেঙ্গলি আমরা তোদের যে আদরণী যে গল্পটি রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে 8 নাম্বার থাকবে। হ্যাঁ, তো এই 8 নাম্বারটাকে আমরা কমপ্লিট করে দিচ্ছি তোদের, এরপরে বাদ বাকি চ্যাপ্টারগুলোও পড়াবো। ঠিক আছে, তো তোদের অলরেডি 3টে পর্ব পড়িয়ে নিয়েছি, চলো 7টা পর্ব রয়েছে। তো আজকে আমি তোদের 4 আর 5 নাম্বার পর্ব পড়াবো, আর একদিন 6 এবং 7 নাম্বার পর্ব পড়াবো। বাস তোদের আদরণী কমপ্লিট এবং এরপর আমরা নেক্সট কবিতা বা গল্পে চলে যাবো। ওকে, তো বেশি কথা বলবো না, চলো আমরা ভিডিওতে শুরু করে দিই। ঠিক আছে, তো জানিস আমি তোদের কিভাবে পড়াই। প্রথমে আমি তোদের টেক্সট পড়াবো, টেক্সট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ডিপ অ্যানালিসিস পড়ি, অ্যান্ড তারপরে প্রত্যেকটা পর্ব থেকে 20 থেকে 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা কমপ্লিট করি। তো দেখ, চতুর্থ পরিচয়টা পড়বো, এর আগে আমি তোদের যদি একটু ব্যাক স্টোরি দিই। ঠিক আছে, অনেকে মনে না থাকতে পারে, যারা প্লেলিস্ট ফলো করছিস তারা তো জানিসই, বাট যারা মনে কর আগেগুলো দেখে নিয়েছিস অ্যান্ড আজকেরটা দেখছিস, সেসব তোদের বলি যে এর আগে কি হয়, মুক্তার সাহেব একটা নিমন্ত্রণ যাওয়ার জন্য, মানে একটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রাজার কাছে হাতি চান। রাজা হাতি দিতে অস্বীকার করে দেবে এবং কি বলে তাকে যে তুমি গরুর গাড়িতে যাও। তো এতে তার অনেক মান সম্মান লাগে, কারণ এমনি মুক্তার সাহেব ছিলেন একজন ইগোইস্ট পার্সন। তাই জন্য তিনি কি করেন, তিনি একটা হাতি কিনেন, হাতি কিনে সেই বিয়ে বাড়ি যান, সেই বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে বাড়ি আসেন, বাড়ি আসার পরে পরের দিন তিনি রাজবাড়ি যান সেই হাতিটি নিয়ে, কি রাজাকে দেখানোর জন্য যে দেখো আমিও কিনতে পারি। তো এইটুকু অব্দি আমরা দেখেছি এবং এটা দেখে রাজা অবাক হয়ে গিয়েছে এবং হতভম্ব হয়ে গেছে, এরকম একটা ব্যাপার হয়ে গেল। ঠিক আছে, অ্যান্ড তারপরে সেদিন রাত্রিবেলা মুক্তার সাহেব একটা ভালো মানে দীর্ঘদিনের একটা ঘুম ক্লিয়ার করেছেন। কেন? কারণ এতদিন তার মাথায় খালি একটাই ঘুরতে ছিল যে রাজা আমাকে হাতি দিল না, আমি দেখিয়ে দিব রাজাকে। তো তার সেটা কমপ্লিট, মানে এক কথায় রিভেঞ্জ কমপ্লিট বলতে গেলে। তো সেই হিসেবে সে তারপরে কি করে, সে একটা শান্তির ঘুম ঘুমিয়ে যায়। তো এইটুকু অব্দি আমরা এর আগে পড়েছিলাম এবং তারপর থেকে আমরা আজকে পড়বো। হ্যাঁ, দেখো তারপর কি হলো। উল্লেখিত ঘটনার পর, মানে এই যে ঘটনাটা বললাম, সুদীর্ঘ 5টি বছর অতীত হইয়াছে। মানে এই ঘটনা হওয়ার পরে 5 বছর হয়ে গেছে অলরেডি। ওকে, এই 5 বছরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। মানে এই যে 5টা বছর হলো, এই 5টা বছরে মোক্তার সাহেবের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। কি হয়েছে, নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তার জেলা কোর্টে ভরিয়া গেছে। মানে নতুন নিয়মে শিক্ষিত মোক্তার অর্থাৎ কি, মোক্তার সাহেব অনেক আগের মোক্তার ছিলেন এবং তখন পড়াশোনায় সেরকম একটা ব্যাপার ছিল না যে কোনো পরীক্ষা টরীক্ষা দিতে হতো না। এক্সপিরিয়েন্সের বেসে তিনি অনেকদিন থেকে কাজ করতে করতে একটা ভালো জায়গায় গিয়েছেন। কিন্তু বর্তমান, মানে ওই সময়কার বর্তমানে কি হয়, ওই জেলা কোর্টে সব শিক্ষিত মুক্তার এসেছেন, মানে যারা এক্সাম দিয়ে পরীক্ষা দিয়ে মুক্তার হয়েছেন সেই সমস্ত মুক্তার এসেছে। ওকে, এই শিথিল নিয়মে আইন ব্যবসায়ীরা আর কদর নেই। মানে যারা ওই যে আগের নিয়মে যারা আর কি মুক্তারগিরি করতো, তাদের এখন আর কদর নেই। যেমন মুক্তার সাহেব নিজেই, মানে ভোজ্য মহাশয়, ক্রমে ক্রমে মুখোপাধ্যায়ের মহাশয় কি আয় কমিতে লাগলো। ধীরে ধীরে তার কি আয় আস্তে আস্তে কমতে লাগলো, কারণ এখন সব শিক্ষিত মুক্তারাই সমস্ত কেস লড়ে। পূর্বে যত উপার্জন করিতেন তার অর্ধেক হয় কিনা সন্দেহ। মানে পূর্বে যত টাকা ইনকাম করতে তার অর্ধেক এখন ইনকাম হচ্ছে কি হচ্ছে না সেটাই সন্দেহ। অথচ ব্যয় প্রতি বছর বর্ধিত হইতেছে, কিন্তু ব্যয় প্রত্যেক বছর বাড়ছেই, ব্যয় আর কমছে না। তাহার 3টি পুত্র। তো মুখুজ্জ মাসে কয়টি পুত্র? 3টি পুত্র। প্রথম 2টি মূর্খ, মানে প্রথম 2টি পুত্র কোনো পড়াশোনা কিচ্ছু করে না, কোনো কাজকর্ম করে না, এক কথা বলতে গেলে মূর্খ। বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নয়। মানে তারা শুধুমাত্র বংশবৃদ্ধি করতে পারে, মানে যেটা করা লাগে, তাছাড়া কিচ্ছু করতে পারে না। কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে। কনিষ্ঠ মানে সবার থেকে ছোট যে পুত্র তার আছে, মুহুর্য মহাশয়, সে কোথায় পড়তেছে? কলকাতায় পড়তেছে। এবং সেটি যদি কালক্রমে মানুষ হয়, এইমাত্র ভরসা। সে যদি কোনো কারণবশত মানুষ হয়ে যায়, এটাই এখন মুখুজ্জ মহাশয়ের ভরসা, তাছাড়া আর কিছু নেই। ব্যবসায়ের প্রতি মুখুজ্জ মহাশয় মানে আর সে অনুরাগ নেই, বিরক্ত হইয়া পড়িয়াছে। মানে আগের মতন মুখুজ্জ মহাশয় এখন আর এই যে ব্যবসায়ী দুইটা একটা মুক্তারগিরি করতে আর ইচ্ছা করে না, তিনি এখন বিরক্ত হয়ে গেছেন। হবেন না কেন, হওয়ার পিছনে অনেক কারণ আছে। কি, ফোকরা মুক্তারগণ যাহাদিকে এক সময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করতে দেখেছি, তাহারা এখন সামলা মাথায় দিয়া তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করে ইংরেজিতে হাকিমকে কি বলতে থাকে, তিনি কিছুই বুঝতে পারেন না। মানে এক কথায় বলতে গেলে মুখুজ্জ মহাশয় তো মনে বয়স অনেক না, প্রায় 60 বছর প্লাস। তো এখন যে সমস্ত নতুন মুক্তাররা এসেছে তাদের বয়স ধরো 20-25 এরকম হবে, 20, 21, 22, 25 এরকম। তো মুখুজ্জ মশাই যখন থেকে মুক্তাগিরি করেন তখন ছিল, যারা আছে 20-25 বছর বয়স হয়েছে তখন তারা ছোট ছিল। তো তখন তাদের উলঙ্গ অবস্থা, মানে বলে না তোকে আমি তো ন্যাংটা কাল থেকে দেখি, তো এমনটা কথা বলে না গ্রাম ভাষায়, ওইরকম যে উলঙ্গ অবস্থা থেকে তাদেরকে আমরা দেখি, সেই এখন মুক্তার মুক্তার হয়েছে এবং ইংলিশে দেখি কি বলে আমি বুঝতেই পারি না। কেন? কারণ মুখুজ্জ মশাই তো পড়াশোনা করে মুক্তাগিরি করেন, মানে করেননি, শেখেননি। তো তিনি কিন্তু ইংলিশ বোঝে না, এটা আমরা এর আগেও দেখেছি।
এই গল্পে, ঠিক আছে। বাট এখনকার ছোকরারা যারা মুক্তার নতুন ইংরেজিতে তোমার জজ সাহেবের সামনে মানে বা হাকিমের সামনে বলে কেস লড়ে যান, ঠিক আছে, তিনি তো পারেন না, তিনি বুঝতেই পারেন না, তাই না? যেমন এই যে যেটা কি হলো দেখি, পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, মানে এই যে ঘটনাটা ঘটলো, মানে হাকিমকে যে এই তখনকার যে নতুন মুক্তারা রয়েছে সে যে ইংরেজিতে কি কি বললো, তো তখন এই যে মুক্তার সাহেব তার যে পাশে জুনিয়র ছিল সে জুনিয়রকে কি বললো, উনি কি বলছেন, মানে এই যে মুক্তার ইংলিশে কি কি বললো, কি বললো, জুনিয়র তর্জমা করে তাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গে উপস্থিত, মুখের জবাব মুখেই রহিয়া যায়, নিষ্ফল বসে তিনি ফুলিতে থাকেন। মানে জুনিয়র যে সে হয়তো তাকে বোঝায় যে ইংলিশে এটা এটা বললো, বাট সেভাবে হয়তো আর কি বলবে, কারণ না জানলে তো কতভাবে বোঝাবে। আর এটা একটা উকিলের ব্যাপার, এবং যার ফলে কি হয়, মানে তিনি যেটা বলতে চান আর কি মুখোজ্জম মঠে, তিনি সেটা বলতেই পারেন না, কারণ তিনি তো বাংলায় কথা বলেন, তিনি তো ইংলিশ বোঝে না। তো এই জন্য কি তিনি রাগে ফুলিতে থাকেন, মানে রোষে বা রাগে ফুলিতে থাকেন, হ্যাঁ। তাছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জম মহাশয়কে সেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমরা আর তাহা করেন না। মানে আগে যে হাকিম থাকতো, মানে যে আর কি বিচারপতি, তারা যেভাবে মুখুজ্জম মহাশয়কে সম্মান দিত, এখনকার যে নতুন হাকিমরা আছে তাকে সে সম্মানটা এখন আর দেয় না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে সে মানুষ্য পর্যায়ই নয়, মানে যে ইংরেজি জানে না, ঠিক আছে, সে তো মানুষ পর্যায়েই পড়ে না, মানে এই সমস্ত হাকিমদের বিশ্বাস, তাই না? এই সকল কারণে স্থির করেছেন, মানে এইসব কারণে মুক্তার সাহেব স্থির করেছেন যে কি কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই সেও, মানে যে সমস্ত এত কিছু হচ্ছে এখন, তাই মুখুজ্জম মশাই ভাবলো যে আর এই সমস্ত কাজ করে লাভ নেই, এখান থেকে বিদায় নয় বেস্ট। তিনি যাহা সঞ্চয় করিয়েছে তার সুদ হইতেও কোনো রকম সংসার যাত্রা নির্বাহ করবেন। মানে এতদিন থেকে মুক্তারগিরি করেন, যত টাকা কি জমিয়েছেন সেটা দিয়ে তার সেটা দিয়ে ব্যাংকে রাখে, তো সেখান থেকে একটা সুদ আছে, আমরা সকলে জানি ব্যাংক একটা পার্সেন্টেজ দেয়, সেটা দিয়ে তার চলে যাবে। হ্যাঁ, এখন অত কাজ করতে হবে না, এটা মুখুজ্জম মজার কথা। তারপর কি বলছে, প্রায় 60 বছর বয়স হইল, চিরকালই কি খাটিবেন, মানে তার 60 বছর বয়স হয়েছে, সে কি চিরকালই খেটেই যাবে? বিশ্রামের সময় কি হয় নাই, মানে এখন কি তার আর বিশ্রাম নেওয়ার সময় হয়নি? বড় ছেলেটি যদি মানুষ হইতো, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোনো কালে মুখুজ্জম মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। মানে তার যে বড় ছেলে রয়েছে সে তো মূর্খ, আমরা জানি। তো সে যদি মূর্খ না হয়, যদি 2টা টাকা ইনকামও করতো, তাও মুখুজ্জম মহাশয় অনেকদিন অবসর নিতেন, কারণ তার তো অনেক পুঁজি, মানে জমা পুঁজি তিনি করেছেন, তাই না? তো সেগুলি দিয়ে তার চলে যেত। বাট যেহেতু তার বড় ছেলে দুটো কোনো ইনকাম করে না, তার ছোট ছেলে এখনো পড়াশোনা করছে, তাই তিনি আর সাহস পান না, তাই না? কারণ না হলে যদি বড় ছেলে ইনকাম টিনকাম করতো বা তাদের ছেলেটা যদি ভালো হতো, তাহলে তিনি এখন বাড়িতে বসে অবসর লইতেন আর কি হরিনাম গাইতেন, স্বাভাবিক। কিন্তু আর বেশি দিন চলে না, তথাপি আজকালিয়া করিয়া আরো 1 বছর কাটিল, কিন্তু এভাবে তোমার হচ্ছে দিন চলছে না, আর এমন করে আজকে কাজ বন্ধ করবে, কালকে কাজে যাবে না, এভাবে করতে করতে আরো 1 বছর ধরো কেটে গেল। এভাবেই চলছে মুক্তার সাহেবের, ঠিক আছে। এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল, মানে এই ঘটনা হওয়ার 1-2 দিন পরে কি, এই যে তোমার কোর্টে একটা মোকদ্দমা, মানে একটা কেস লড়া হবে, একটা ফাইল করা হলো, সেটা কি, সেটা হচ্ছে একটা খুনি, মানে খুনের কেসের, ওকে। সেই মোকদ্দমায় আসামি ছিল জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তারে নিযুক্ত করেন, মানে যে আসামি ছিল তিনি বলেন যে জয়রাম মুখোজ্জম মশাইকে আমার কি মোক্তার হিসেবে নিযুক্ত করো, তো তাকে নিযুক্ত করা হয়। একজন নতুন ইংরেজি জজ আসিয়েছেন, তাহারই এজলাসে বিচার, মানে একজন নতুন ইংরেজি জজ এসেছেন। জজ মানে কি, মানে এক তো হাকিম আর জজ অনেক একই ক্যাটাগরি, ঠিক আছে। হাকিমরা তো ধরো ছোট মোটো যে সমস্ত কেস বা এভরিথিং হয় কোর্টে, তারা ধরো মেন বিচারপতি হিসেবে কাজ করে, এবং জজ হচ্ছে তার থেকে একটু উপর মহল, মানে একটু আপগ্রেডেড ভার্সন, ঠিক আছে। তো সেও ওই তোমার হচ্ছে উম, মানে তোমার বিচারপতি, মানে বিচার করেন যে ঠিক না ভুল যা আর কি হয়ে থাকে, ঠিক আছে। তো তিনি এসেছেন এবং তিনি কি ইংলিশ জানা একজন বিচারপতি, হ্যাঁ। আর মুক্তার সাহেব এখানে কি, এখানে তোমাদের যে আসামি তার হচ্ছে উকিল। 3 দিন যাবৎ মোকদ্দমা চললো, মানে 3 দিন এই মোকদ্দমাটা চললো। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও ইসিসার মহোদয়গণকে বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। হুম, মানে এই মামলাটি 3 দিন চললো, এবং অবশেষে শেষের দিন, সেদিন কি হলো, জজ সাহেব বাহাদুর, মানে মুখুজ্জম মহাশয় তো এই মামলাটি 3 দিন চললো, অবশেষে কি হলো, মোক্তার মহাশয় উঠলো, মানে উঠে জজ সাহেব বাহাদুর, মানে যে জজ সাহেব ছিল তাকে বাহাদুর উপাধি দিল, এবং এসএসআর মহোদয়কে, এসএসআর মানে কি, এসএসআর মানে হচ্ছে দেখো কখন কোনোটা কেস লড়ানো হয়, তো লড়ার সময় যে মেন বিচারপতি সামনে বসে থাকে, সে সমস্ত ব্যাপারটা দেখে জানে শোনে, ঠিক আছে। কিন্তু যখন রায় দিতে হবে, রায় দেওয়ার সময় কিন্তু এই বিচারপতি একাই কিন্তু কোনো রায় দেন না, একটা কমিটি থাকে যেখানে ধরো 3 জন 5 জন বা 7 জন এরকম লোক থাকে, তারা সবাই মিলে বিচার করে যে কি করা উচিত, শুধুমাত্র একজনের রায় তো আর হবে না, না।
তো সেটা তারা বিচার করে তারপর রায়টা দেন। তো ওই যে রায় যে দেন, আর একটা কমিটি টাইপ থাকে, তাদেরকে আমরা কি বলি, এসএসআর বলি, ঠিক আছে। তো এই এসএসআর কে তিনি মহোদয়গণ বললেন এবং জজ সাহেবকে বাহাদুর উপাধি দিয়ে তিনি তার বক্তব্য শুরু করিলেন। বক্তব্য শেষে এসএসআর গণ মুখুজ্জ মহাশয় মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। মানে যখন তার বক্তব্য শেষ হয়ে গেল, মানে তিনি যখন সবকিছু বলে দিলেন, তারপর এই যে এসএসআর মহাশয় তারাই তো মেন রায়টা দিবে, এবং সেই রায়টা তারা বললেন যে মুখুজ্জ মহাশয় যে মক্কেল আছে, মানে যে খুনিটা ছিল, সে নির্দোষ, সে কোনো খুনি না। জজ সাহেবও তাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহত করলেন। জজ সাহেব এটা শুনলেন, স্যার যখন বললেন যে না, ইনি তোমার হচ্ছে খুনি না, তখন জজ সাহেব সিল টিল দেওয়া লাগে এবং নিজে ঘোষণা করে দিলেন যে হ্যাঁ, ইনি মানে তোমার নির্দোষ। তো এটা হয়ে গেল। এবার হওয়ার পরে কি হলো, জজ সাহেব সেলাম করিয়া মোক্তার মশাই নিজ কাগজপত্র বাদ দিতেছেন। এমন সময় জজ সাহেব পেশাকরকে জিজ্ঞেস করলেন এই উকিলটির নাম কি। মানে যখন কেসটা তিনি জিতে গেলেন আমাদের মুখার্জি মহাশয়, তখন মুখার্জি মহাশয়, তো যখন কেসটা জিতে গেলেন আমাদের মুখার্জি মহাশয়, তখন তিনি কি করলেন, তিনি জজ সাহেবকে সেলাম করলেন, করে তার যে কাগজপত্র তিনি নিয়ে এসেছিলেন সেটা সমস্ত পাচ্ছিলেন। হুম। এমন সময় জজ সাহেব পেশাকরকে মানে কি, ওই দেখো একজন ওই মানে যে বিচারক থাকে তার পাশে একজন লোক থাকে, যে ধরো ওই কাগজপত্র বিনিময় করে, মানে ধরো উকিলের কাছ থেকে কাগজটা নিয়ে গিয়ে মেন বিচারককে দেন, বিচারকের কাছ থেকে কোনো একটা জিনিস নিয়ে উকিলকে দেন, মানে লেনদেন যিনি করেন তাকে কিন্তু আমরা কি বলে থাকি, ওই পেশাকর বলেন। তো এই পেশাকরকে তিনি জিজ্ঞাসা করলেন যে এই উকিলটির নাম কি। মানে এই যে মোক্তার মহাশয় এনাকে উকিল উপাধি দিয়ে বললেন যে এই উকিলটির নাম কি, কিন্তু তিনি তো উকিল ছিলেন না, তিনি ছিলেন একজন মোক্তার। পেশাকর কি বলিল, উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন, মোক্তার। মানে পেশাকর বললেন যে আরে উনি তো কোনো উকিল না, উনি মোক্তার, ওনার নাম জয়রাম মুখার্জি। প্রসন্ন হাসে সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলেন, আপনি মোক্তার? ঠিক আছে, এইভাবে জিজ্ঞাসা করলেন একটু অবাক হয়ে, মানে মোক্তার মহাশয়কে, যে আপনি মোক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার, মানে হ্যাঁ আমি একজন মোক্তার, আপনার এই কোর্টে আমি একজন মোক্তার, সিম্পল। জজ সাহেব পূর্বভাত বললেন, আপনি মুক্তার? মানে আবার বললেন, আপনি সত্যি মুক্তার? এরকম একটা মানে এরকম বিশ্ববোধক চিহ্ন দিয়ে। আমি মনে করেছিলাম আপনি উকিল। যে রূপ দক্ষতার সহিত আপনি মকদ্দমা চালিয়েছেন, আমি ভাবিয়েছিলাম আপনি এখনকার একজন ভালো উকিল। মানে যেহেতু মুখুজ্জ মহাশয় কেসটা জিতে গিয়েছেন, এবং কেসটা কেন জিতেছেন, তিনি হয়তো নিশ্চয়ই ভালোভাবে ব্যাপারটাকে পেশ করেছিলেন জজ সাহেবের সামনে, তাই না? তো তাই জজ সাহেব মানে তিনি অবাক হয়ে গেছেন যে একজন মুক্তার হয়ে এত সুন্দরভাবে মোকদ্দমা চালিয়েছে, এটা ভাবাই যায় না। তাই তাকে তিনি উকিল ভেবেছিলেন। তো এই কথাটা শুনিয়া মুখুজ্জ মহাশয়ের সেই ডাগর চক্ষু দুটি জলে পূর্ণ হয়ে গেল, মানে তিনি কাঁদো কাঁদো হয়ে গেলেন। হাত দুটো জোর করে, মানে এবার হাত দুটো জোর করে কম্পিত স্বরে বললেন, মানে একটু ধীরে ধীরে ইমোশনালি বললেন, না হুজুর, আমি উকিল নই, আমি একজন মোক্তার মাত্র। তাও সেকালের শিথিল নিয়মে একজন মূর্খ মোক্তার, মানে আমি সেই আমলের একজন মোক্তার, এখনকার মোক্তার না, মূর্খ মোক্তার। ইংরেজি জানি না হুজুর, মানে আমি ইংরেজিও জানি না। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারবো না। কারণ তাকে এমনি তিনি প্রশংসা ভালোবাসেন, আর তাকে এরকম ভাবে প্রশংসা করলো, ঠিক মানে তার কাজ তিনি আর অবসর নেবেন এরকম টাইমে। তো তাই তিনি বললেন যে এটা আমি জীবনে ভুলিতে পারবো না। হুম। এই বুড়া ব্রাহ্মণের আশীর্বাদ করিতেছি হুজুর, হাইকোর্টে জজ হন। মানে তিনি তো বয়স হয়ে গেছেন, তিনি ব্রাহ্মণ ছিলেন। মানে এই মুক্তার সাহেব তিনি বললেন, আমি আশীর্বাদ করছি হুজুর, আপনি হাইকোর্টে জজ হয়ে যাবেন। হুম। বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মুক্তার এজলাস হইতে বাহিরে হইয়া আসলেন। এজলাস মানে আমি এর আগেও বলেছিলাম, মানে ওই যে কোর্টটা, মানে যেখানে কেসটা লড়া হয়, ওই এজলাস থেকে বাইরে বেরিয়ে আসলেন। তো এটাই ছিল তার শেষ কেস, এবং তিনি সেটা লড়লেন এবং জিতলেন, এবং সেখান থেকে চলে গেলেন, আর কোনোদিনও তিনি আসেননি, ঠিক আছে, এই কাছারিতে। তো আশা করি ক্লিয়ার। তো এটা ছিল আমাদের 4 নম্বর পর্ব। হুম। এবার আমরা কি পড়বো, তো পঞ্চম পর্ব তো আছে, পঞ্চম পর্বটা আমরা পরে পড়বো। 4 নম্বর পর্বের আগে আমরা এই যে তোমার মানে ডিপ অ্যানালাইসিস এবং এমসিকিউটা পড়ি, তাই না? তারপরে আমরা পঞ্চমটা পড়বো, মানে একবারে দুটো টেক্সট পড়িয়ে দিলে পরে তোমাদের অসুবিধা হবে, তোমরা একটা দেখে দেন আর একটা দেখতে পারবে, এরকমটা ব্যবস্থা করে দিই। তো এবার আমরা 4 নম্বর পর্বটা পড়বো এবং মানে এর ডিপ অ্যানালাইসিস করবো। তো আশা করি এমনি টেক্সটটা তোমরা বুঝেছো। হুম। এবার যে আমরা দেখি যে আধুনিক চতুর্থ পর্যায়ে কি সারসংক্ষেপ ও গভীর বিশ্লেষণ, ঠিক আছে। তো প্রথমে থেকে সময় চাকা ও আর্থিক অবনতি। নতুন নিয়মে ইংরেজি জানা প্রতিষ্ঠানিক কি ভীতিপ্রাপ্ত শিক্ষিত মোক্তার জেলা কোর্টে ভরে গেছে। বললাম জেলা কোর্টে প্রচুর এখন মোক্তার এসেছে যারা শিক্ষিত। সেকালে শিথিল নিয়মে পাশ করা প্রবীণ মোক্তারের কদর কমতে শুরু হয়েছে, এটা তোমরা জানো। ফলে জয়রামের আয় আগের চেয়ে অর্ধেক নেমে এসেছে, কিন্তু সংসারে ব্যয় বেড়ে যাচ্ছে, মানে খরচা বাড়ছে, খরচা এখন আপ হচ্ছে কিন্তু ইনকাম কমে যাচ্ছে। এই যে আয় কমছে বাট খরচা বাড়ছে। তো এটা ছিল তার আর্থিক অবনতি। এবার যে আমরা পারিবারিক ব্যর্থতা এবং হতাশার দিকে যাই, জয়রামবাবুর বয়স প্রায় 60 বছর বয়স ছিল। সংসারে এই কঠিন সময় তার 3 ছেলে ভূমিকা হতাশাজনক, মানে কোনো ভূমিকা ছিল না। বড় দুটি ছেলে মূর্খ, কেবল বংশবৃদ্ধি করা ছাড়া
আর কোনো কাজে তার যোগ্যতা নেই। হুম, ছোট ছেলে কলকাতায় পড়িতেছে, সে যদি মানুষ হয় তবেই রক্ষা, তবে সেও মানুষ হয় না, এটা তোমার এরপরে মানে 5 নম্বর পার্ট পড়লে জানতে পারবে। তারপরে দেখো কি, যে পেশাগত অপমান ও যুগের রূপান্তর, ওল্ড ভার্সেস নিউ এরা। জয়রাম বাবু যে পেশাকে ভালোবাসেছেন সেই পেশার প্রতি তার অনুরাগ নেই, বরং তীব্র বিরক্তিকর জন্মেছে, বিরক্ত হয়ে গেছেন তিনি, রাগ নেই, কত আর করবে তাই না। ছোট ছোট তরুণ মুক্তাররা, যাদের তিনি ছোটবেলায় কি রাস্তায় উলঙ্গ অবস্থায় খেলিতে দেখছেন, এখন মাথায় সামলা পড়ে, চোখ মুখ কি ঘুরিয়ে ইংরেজি বয়ানে ইংরেজ হাকিমের সাথে কথা বলেন। হুম, জয়রাম বাবু ইংরেজি বোঝেনই না, জুনিয়রকে জিজ্ঞাসা করতে করতে অন্য প্রসঙ্গ চলে আসে। হুম, তার মুখের জবাব মুখেই রয়ে যায়, মানে জুনিয়র যখন তাকে বলে যে তোমার হচ্ছে এইটা বলছে, এটা বলতে বলতে ও শুনে তার জবাব দিতে দিতে অন্য একটা প্রসঙ্গ চলে আসে, এভাবে তো হয় না না। কারণ কেস যখন লড়ে, যখন এরাও এই মানে দুই পক্ষের গুলি সমানভাবে বলতে হবে, একজন শুনছে আরেকজন তিনি কি বলছেন এটা আরেকজনকে শুনে নিয়ে উত্তর দিতে দিতে আরেকটা চলে আসে, এভাবে তো হয় না। হুম, তিনি কি নিষ্ফল ক্ষোভে চলতে থাকেন, মানে তার ক্ষোভ হয়, যেমন তিনি পারছিলেন না, এইভাবে তিনি অনেক কেস হেরেও যাচ্ছিলেন, তাই না। নতুন কি, যেমন হাকিমের ধারণা যে ইংরেজি জানে না সে মানুষই নয়, এটাও বললাম যে নতুন যে সমস্ত আহ, ইয়েরা আসছিল, মানে তোমার হচ্ছে হাকিমরা, তারা ভাবছিলেন যে যে জানে না ইংরেজি সে আবার মানুষ হয় নাকি। ঠিক আছে, কবি জয়নাম বাবু চরম কি অবহেলা ও কি অপমানের শিকার হচ্ছেন। হুম, তো এই সমস্ত কিছু সে সে সময় হয়েছিল, তার কি অপমান তিনি বোধ করেছেন এবং তার যুগের রূপান্তর হয়েছিল। হুম, যে এটা তোমরা দেখে নেবে পুরোনো যুগ কি এবং নতুন যুগে কি। মাতৃভাষায় কাজকর্ম করতে আগেকার যুগে, এখন ইংরেজি ভাষায়। অভিজ্ঞতা ও সততা সমূল্য এখন ডিগ্রি আর প্রতিষ্ঠানিক যোগ্যতার উপর বেশ করে। সম্মান ও মর্যাদা, অহংকার অবমাননা এখনকার উকিলদের। হ্যাঁ, মানবিক সম্পর্ক ছিল তখন, এখন মানবিকের অভাব, আর কোনো মানবিকতা নেই। এবার দেখো 2 নম্বর কি, সেটা হচ্ছে পেশাগত মানে শেষ লড়াই আর কি। শেষ লড়াইটা কি হলো, চাকরি থেকে অবসর নেবেন ভাবছেন। হুম, কিন্তু সংসারের অভাবে তা পারছেন না, তিনি অনেকদিন থেকে অবসর নিতে যাচ্ছেন কিন্তু পারছেন না। এই সময় দায়রা আদালতে একটি জটিল খুনের মামলা উপস্থিত হলো, মানে ঠিক এই সময় একটা কি জটিল খুনের মামলা উপস্থিত হলো, যেটা আমরা জানলাম। আসামি জয়রাম বাবুকে মোক্তা নিযুক্ত করলো, এটাও আমরা জানলাম। একজন নতুন জজের এজলাসে 3 দিন ধরে বিচার চললো। 3 দিনে প্রবীণ জয়রাম বাবু দাঁড়িয়ে মাতৃভাষায় এবং অসাধারণ সওয়াল জবাব ও মুক্তি উপস্থাপন করলেন, যে এস রাজের আসামিকে নির্দেশ সাব্যস্ত করলেন, এবং কি ইংরেজি জজ সাহেবও আসামিকে বেসুকুর খালাস দিলেন। মানে এত সুন্দরভাবে তিনি 3 দিনের পর নিজের মাতৃভাষায় এবং অসাধারণ কি সওয়াল জবাব ও যুক্তির উপস্থাপন করলেন, যে যে আর কি খুনি ছিলেন আর কি তিনি আসামি, সে কি হলো, সে তোমার হচ্ছে বেকসুর কি হলো, খালাস হলো। তো এটুকু আমরা জানলাম। এবার এবার কি ইংরেজি ভাষার প্রশংসা ওকে আবেগগণ অবসর। এরপরে কি হলো, বিচার শেষে জয়রাম বাবু যখন কাগজপত্র পাচ্ছিলেন, তখন জজ সাহেব পেশাকরকে জিজ্ঞাসা করেন এই উকিলটির নাম কি। এই যে পেশাকর যে আছেন এনাকে জিজ্ঞেস করেন যে এই উকিলটির নাম কি। এই জজ সাহেব ইনি, হ্যাঁ। পেশাকর জানেন তিনি উকিল নন, মোক্তার, তিনি একজন মোক্তার। তিনি বিস্মিত। জজ সাহেব প্রসন্ন হেসে জয়রাম বাবুকে বললেন, আপনি মোক্তার, আমি মনে করেছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতা সহিত আপনি মোকদ্দমা চালিয়েছেন, আমি ভাবিয়েছিলাম আপনি এখনকার একজন ভালো উকিল, এটা তিনি ভেবেছিলেন। তো এবং তারপর শেষে কি হয়, মহৎ বিদায়। এই ঐতিহাসিক প্রশংসায় প্রবীণ জয়রাম বাবু ভাগর চোখে দুটি অজস্র জল হয়ে এসে, চোখের জল চলে আসে। তিনি হাত জোর করে নম্রভাবে স্বীকার করেন যে তিনি ইংরেজি না জানা সেখানে মূর্খ মাত্র, কিন্তু জজ সাহেবের এই প্রশংসায় তিনি আজীবন ভুলবেন না। বুদ্ধ ব্রাহ্মণ জজ সাহেবকে হাইকোর্টে জশর আশীর্বাদ দিয়ে কি জানিয়ে নিচু হয়ে সেলাম করলেন, এই তিনি সেলাম করলেন এই জজ সাহেবকে, হ্যাঁ। এই দিনের পর তিনি আর কখনোই কাচারি যাননি। তো আশা করি ক্লিয়ার। কি সত্যের জয় হোক, ন্যায় আচ্ছা হয়ে গেল, ন্যায়ের প্রতিষ্ঠা হোক, এই আমার একমাত্র প্রার্থনা। হোক, এটা এমনি একটা লাইন। তো আশা করি তোমার ভিজুয়াল করতে পারছো ছবির মাধ্যমে, এইভাবে। তো এটাই 4 নম্বর পর্ব। এবার যে আমরা লাইন বাই লাইন একটু গভীর বিশ্লেষণ করি, দুটো লাইন খুবই ইম্পর্টেন্ট এখানে। প্রথমটা হচ্ছে কি, প্রথম দুইটি মূর্খ বংশবুদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নয়। মানে প্রথম দুইটি বই, তার প্রথম দুটি ছেলে তো মূর্খ না। এই লেখক এখানে অত্যন্ত শ্লেষাত্মক ও বাস্তববাদী ভাষায় জয়রাম বাবু পারিবারিক ট্র্যাজেডির ফুটেজ তুলে ধরেছেন। জয়রাম বাবু নিজেই কঠোর পরিশ্রম করে শূন্য থেকে নিজেই গড়ে তুলেছেন। কিন্তু তার জ্যেষ্ঠ সন্তানরা কোনো যোগ্যতা অর্জন করতে পারেনি। বাবার উপার্জনের উপর নির্ভরশীল অলস সন্তানের করুণ ছবি এখানে স্পষ্ট। এই ধরো এই যে দুটো ছেলে, আর একটা ধরো এখন পড়াশোনা করছে, আর তিনি টেনশনে বাঁচেন না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মানুষ পদবাচ্যই নয়। এটা কি, এটি ঔপনিবেশিক ভারতের ব্রিটিশ কলোন এরিয়া মানসিক দাসত্বের চমৎকার প্রতিচ্ছবি। ইংরেজি শিক্ষকরাই প্রজ্ঞা ও মানুষত্বের একমাত্র মাপকাঠি মনে করা হতো, মানে যারা ইংরেজি জানে সেই সব, মানে সেই হিরো। ফলে জয়রামবাবুর মতো খাঁটি দেশি জ্ঞান, বিচার বুদ্ধি, অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কেবল ইংরেজি না জানার অপরাধে কোণঠাসা ও কি অপমানিত হতেন।
তো আশা করি এই দুটো লাইনের যে গভীর ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, বিশ্লেষণ আমি করে দিলাম। সোজা ভাষায় সুন্দর সিম্পল ভাষায় লেখা রয়েছে, তোমরা পরে পিডিএফটি পড়ে নেবে, তোমরা অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, যাকে এবার আমরা 20টা এমসিকিউ করবো এবং আমাদের চতুর্থ বছর কমপ্লিট করবো। আগের ঘটনার পর সুদীর্ঘ কতগুলি বছর অতীত হয়েছে? কতগুলি বছর অতীত হয়েছে? 5 বছর। হ্যাঁ, 5 বছর। কেমন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারা জেলা কোর্টে ভরিয়ে গেছে? কেমন? এই যে কই গেল? নতুন নিয়মে। আর মুক্তার সব কি শিথিল শিথিল নিয়ম। এখানে উত্তর হবে কি? নতুন নিয়ম। পূর্বে জয়রামবাবু যত উপার্জন করিতেন 5 বছর পর তাহার কতটুকু হয় কিনা সন্দেহ, কত অর্ধেক, মাত্র অর্ধেক ইনকাম হয় নাকি তাই সন্দেহ। আগে যত ইনকাম করতেন। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র সংখ্যা কতগুলি ছিল? 3টি তার পুত্র ছিল, তাই না? জয়রামবাবুর কনিষ্ঠ মানে ছোট পুত্র কোথায় পড়ালেখা করতেন? কলকাতায়। ছোট পুত্র। নতুন যুগের ছোকরারা মুক্তারের মাথায় কি ব্যবহৃত করতেন? এই যে সামলা, সামলা ব্যবহার করতো। তো কি বলছে, নতুন মুক্তার হাকিমকে কি মাথায় কথা বলিয়ে বোঝাচ্ছিলেন? কি? ইংরেজি ভাষায়, মাথা না ভাষা, ঠিক আছে, এটা ভাষা হবে। তবে কি নব্য হাকিমগণ কেমন বিশ্বাস ছিল? কেমন? যে ইংরেজি জানে না সে কি, সে মানুষ পদ্ধতিই নয়। কর্ম হইতে অবসর লইয়া জয়রামবাবু সন্তান সংস্থির অর্ধেক কিসের সংসার চালাইতে চেয়েছিলেন? কি সুদের টাকায়, মানে সুদের টাকায় তার সংসার চালাতে চেয়েছিলেন, যে ব্যাংক থেকে যে সুদটা পাতেন সেটাই। এই সময় জয়রামবাবুর বয়স প্রায় কত বছর হয়েছিল? প্রায় 60 বছর, মানে 60 বছর বয়স তার হয়েছিল। ওই যে আমরা দেখি কি দায়রা আদালতে জয়রামবাবুর কাছে কেমন একটি মোকদ্দমা উপস্থিত হয়েছিল? খুনের মামলা না, এই যে খুনের মোকদ্দমা। খুনি মোকদ্দমার বিচার কতদিন যাবত চালিয়েছে? 3 দিন যাবত চলেছিল। এই 3 দিন যাবত চলেছিল। বিচার শেষে কারা জয়রাম বাবুর মক্কেলদের নির্দোষ সাব্যস্ত করেছেন? কারা? এসরাজগণ। বিচার শেষ হওয়ার পর জজ সাহেব কাকে জয়রাম বাবুর নাম জিজ্ঞাসা করেছেন? কাকে? পেশাকরকে। পেশাকরকে জজ সাহেব জয়বাবুর কি পরিচয় দিয়েছেন? যে ওনার নাম কি জয়রাম মুখার্জি, উনি উকিল নয়, উনি কি একজন মুক্তা। জজ সাহেব জয়রাম বাবুকে কি মনে করিয়া ভুল করিয়েছিলেন? কি উকিল, তাকে উকিল মনে করিয়া তাকে ভুল করিয়েছিলেন। হ্যাঁ, এবার কি জজ সাহেব প্রশংসা সূচক কথা শুনিয়ে জয়রাম বাবুর চোখের অবস্থা কেমন হয়েছিল? তিনি কি ডগর চক্ষু দুটি জলে পূর্ণ হইয়া গিয়েছিল। জয়রামবাবু নিজেকে কেমন মুক্তার বলিয়া জজ সাহেবের কাছে স্বীকার করিলেন? কেমন? তিনি অভিযোগ একজনকে মূর্খ মুক্তার। বড় বুড়ো জয়রামবাবু জজ সাহেব কি কি হইয়া আশীর্বাদ করিতেছিলেন? ওনাকে হাইকোর্টে জজ হওয়ার জন্য তিনাকে আশীর্বাদ করেছিলেন। জজ সাহেব সেলাম করিয়া আসার পর জয়রামবাবু কি করিলেন? কি ইহার পর আর তিনি কাছারি যান নাই। তো এই 20টা এমসিকিউ এখান থেকে আনা হয়েছে। এটা চারটা পড়বো পড়বো। তো এই 4টা পার্ট আমরা মানে এই 4 নম্বর পার্টে এই 20টা এমসিকিউ আমরা এনেছি। তো 4 নম্বর পার্ট আমাদের কমপ্লিট। এবার আমরা 5 নম্বর পার্টটা পড়বো। ওকে, শেষে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আমরা একটু রেস্ট নিয়ে 5 নম্বরটা শুট করে তোমরা একই ভাবে, বাট আমি একটু রেস্ট নিয়ে 5 নম্বরটা শুট করে তোমাদের দিচ্ছি। ওকে, তো আমরা আবার ফিরে আসলাম। এবার আমরা 5 নম্বর পড়বো। ঠিক আছে, 5 নম্বরটা একটু বড় রয়েছে, বাট আমি তোমাদের স্পিডে পড়াবো, কারণ এখানে সিম্পল ভাষা ইউজ করা রয়েছে। তো তোমরা এমনিতেই বুঝে যাবে। ঠিক আছে, না বুঝলে কমেন্টে বলবে, আমরা পরে বুঝাই দেবো তোমাদের অন্য টেক্সটটা ক্লাস দিয়ে। তো চলো, তো পঞ্চম পরিচ্ছদ। এবার 4 নম্বর পর্ব তো এখনই বললাম, তো আবার মানে তোমার রিক্যাপ আর কি করবো, তোমার তো জানোই। যাই হোক, ওই সমস্ত ঘটনা, মানে যে ঘটনাটা থেকে হলো, মানে মুখর্জ মহাশয় আর তো উকিল করতে গেলেন না, মানে কাছারি গেলেন না। এরপর কি হলো, ব্যবসায় ছাড়িয়া ক্লাই ক্লেশে মুখর্জ মহাশয় সংসার চলিতে লাগলো। মানে ব্যবসা যখন ছেড়ে দিলেন, তারপর কোনো মতন তার সংসার চলা শুরু হলো। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়েছিলেন, তার শত চেষ্টা হয়েও ওঠে না। মানে তিনি ব্যয় যে পরিমাণ সংকোচ মানে কম করবেন ভেবেছিলেন, কারণ তিনি তো কাজ ছেড়ে দিয়েছেন, তো ব্যয় যে কমাবেন সেটা অনেক চেষ্টা করার পর আর হচ্ছিল না। সুদের একই সংকুলন হয় না, মূলধন হাত পড়িতে লাগলো। মানে তিনি যে সুদ, যেটা আর কি ব্যাংক থেকে পেতেন, সেটা দিয়ে যে তিনি সংসার বাদ বাকি জীবন চলতে চাইছেন, সেটা তো হয় না। তার যে মূলধনটি থাকে, তার যে এমনি যেটি যে টাকা থেকে সুদ ছিল, ওই টাকাটাও তাকে মানে খরচা করতে হয়েছিল। ইভেন কোম্পানির কাগজের সঙ্গে কমতে লাগলো। আমি তো অনেক আগে প্রথম কি দ্বিতীয় নম্বর পরে বলেছিলাম, তিনি অনেক কোম্পানির শেয়ার কিনেছিলেন, তো সেই শেয়ার গুলো আস্তে আস্তে তাকে বিক্রি করতে হচ্ছিল, কারণ তিনি মানে কুলোতেই পাচ্ছিলেন না। ঠিক আছে, একদিন প্রভাতে মানে সকালে মুক্তার মশাই বৈঠকখানে বসিয়া নিজের অবস্থার বিষয়ে চিন্তা করিতেছেন। মানে একদিন তিনি তার বৈঠকখানে বসে নিজের যে বর্তমান অবস্থা সেটা চিন্তা করিতেছেন। এমন সময় কি মাহুত আদরণীকে লয়ে নদীতে স্নান করিতে গেল। মাহুত মানে ওই ধরো যে হাতিকে দেখে, তো তার যে হাতি আদরণী ছিল, তাকে স্নান করাইতে নিয়ে গেল। অনেকদিন হইতে লোক ইহাকে বলিতেছে, মানে মুখার্জ মশাইকে, কি হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। অর্থাৎ এই যে হাতির পিছনে মাসে 30 থেকে 40 টাকা সেই বাজারে খরচা করতে হতো, সেটা অনেকটা ছিল। তাই অনেকে তাকে বলতো যে হাতিটিকে আর রাখার কি মানে আছে, সেটাকে বিক্রি করলেই না হয়, এমনি আপনার সংসার চলছে না ঠিকঠাক করে। কিন্তু মুখার্জ মশাই উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলে পেলে নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হচ্ছে, ওদেরই বিক্রি করে দিই। মানে তিনি রাগ হয়ে বলতেন যে হাতি কেন,
আমার যে ছেলেপেলে মূর্খ ছেলেগুলা, তারপর তাদের ছেলে মেয়ে, মানে আমার নাতনি নাতি, এদেরকে এক এক করে বিক্রি করে দিই, কারণ এদেরকে তো অনেক খাওয়াতে হচ্ছে, তো হাতিকে কেন বিক্রি করবো? তো এরূপ উক্তির পর আর কোনো কথা চলে না, মানে এরূপ যখন তিনি বলেন তারপরে কেউ আর তাকে কিছু বলে না, তাই না? হাতিটিকে দেখিয়া মুখুজ্জ মহাশয় মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহা হইলে তো কিঞ্চিৎ অর্থকম হইতে পারে। তখন কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মাসুকবিদা করিলেন। মানে তারপর তিনি হুট করে ভাবলেন যে আমার যে হাতিটি রয়েছে, একে যদি আমি ভাড়া খাটাই, একে দিয়ে ধরো কোনো বিয়ে বাড়িতে হোক বা কোথাও যাওয়ার জন্য হোক, তাহলে তো কিছু টাকা আসে, এই টাকা দিয়ে তো কমপক্ষে এর যে খরচাটা সেটা তো উঠে যাবে, তো ওই টাকাটা তো আমার বেঁচে যাবে, তাই না? এটা তিনি ভাবলেন, এবং ভাবাও শেষ, কাজও শেষ। সঙ্গে সঙ্গে তিনি বিজ্ঞাপন লিখতে বসে গেলেন। বিজ্ঞাপন মানে অ্যাড। আমরা এখন ইউটিউব ফেসবুকে অ্যাড দেখে থাকি, তারপরে বড় বড় ব্যানার দেখি, তারপরে অনেকখানে পোস্টার লাগাতে দেখি, তো সেই সমস্ত অ্যাড, তখন তো এরকম ডিজিটাল ব্যাপার ছিল না, হাতে লিখতে হতো, তিনি হাতে লেখা শুরু করে দেন। কি লিখলেন? যে হস্তি ভাড়ার বিজ্ঞাপন, প্রথমে উপরে পয়েন্ট আউট করলেন কি হস্তি ভাড়ার বিজ্ঞাপন। তবে কি লিখলেন? বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কাজের জন্য নিম্ন সাক্ষরিক আদরণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হবে। মানে এই যে শোভাযাত্রা বা দূর দূরান্তে আগমনের, বিবাহের শোভাযাত্রা বা দূর দূরান্তে গমনাগমনের জন্য কেউ যদি হাতি নিতে চায়, তাহলে আমার যে হাতি আদরণী রয়েছে তাকে আমি ভাড়া দিব। ভাড়া প্রতি রোজ 3 টাকা, প্রত্যেকদিন 3 টাকা ভাড়া লাগবে। হস্তিনী খোরগাড়ি 1 টাকা, মানে হস্তিনী নিজের খরচার জন্য 1 টাকা, মানে হাতির নিজের খরচার জন্য 1 টাকা লাগবে। এবং মাহুতের খোরাকি 0, মানে মাহুত যে থাকবে যে হাতিটিকে নিয়ে যাবে তারা কোনো খরচা দিতে হবে না, 0। টোটাল 4 টাকা দিতে হবে, এবং 3 টাকা ডেলি ভাড়া এবং হাতির খরচার 1 টাকা। কয় টাকা? টোটাল 4 টাকা। আর তোমার যে মামুত আছে তার কোনো টাকা দিতে হবে না। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। যা যিনি আর কি ইন্টারেস্টেড, তিনি নিম্ন যে ঠিকানা আছে সেখানে তিনি কিছু কথা বলবেন। নিম্ন ঠিকানায় কি জয় মুখোপাধ্যায়, মুক্তার চৌধুরী পাড়া, তার জায়গার নাম কিন্তু চৌধুরী পাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পার্থিপার্শ্ব বৃক্ষকাণ্ডে, মানে কাছে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আটাইয়া দেওয়া হলো, মানে লাগিয়ে দেওয়া হলো। গেল। এবার দেখো কি হলো, বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল। মানে বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে মানুষ হাতি ভাড়া করতে আসলো, কিন্তু তাহাতে 15 কোটি টাকার বেশি আয় হলো না। এই মাসে 15 কোটি টাকা আয় হতো, যেখানে খরচাই হতো 30 থেকে 40 টাকা। মানে খুব বেশি একটা লাভ হতো না। মুখুজ্জ মহারাজের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। মানে জ্যেষ্ঠ পৌত্র মানে কি, তার যে বড় ছেলে, মানে তার বড় ছেলের যে পুত্র রয়েছে, মানে তার যে নাতি রয়েছে, বড় নাতি, সেও সেই সময় হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লো, পীড়িত মানে অসুস্থ হয়ে পড়লো। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধ, পথ্যাদির খরচ প্রতিদিন 5-7 টাকা কমে নির্বাহ হয় না, মানে কমে নির্বাহ হয় না। এবং যখন সে অসুস্থ হয়ে গেল সেই, মানে তার নাতি, তখন তার প্রতিদিন ওষুধ, ডাক্তার খরচ, সেটাও 5-7 টাকা করে ডেইলি চলতে চলতে শুরু করলো। সেখানে তার আরো খরচা বেড়ে গেল। মাসখানেক পরে বালকটি কুঞ্চিত আরোগ্য লাভ করলো। মানে 1 মাস সময় লেগে গেলো সেই তার যে নাতিটা থেকে ঠিক হতে। তো 1 মাসে যদি 5-7 টাকা ডেইলি খরচা হয়, তাহলে ভাবো কত টাকা তার খরচা হয়ে যায়। সেই সময় কিন্তু 5-7 টাকা অনেক বেশি মূল্য ছিল, 1000 টাকা সমান, কয়েক হাজারের। বড় বধূ মেজ বধূ উভয়ই কি অন্তঃসত্ত্বা, মানে আবার তারা কি অন্তঃসত্ত্বা, মানে কি প্রেগনেন্ট। কয়েক মাস পরে আরো 2টি জীবের অন্তঃস্থান করিতে হইবে, মানে কয়েক মাস পর আরো 2টি নতুন সন্তান বা বাচ্চা আসবে তাদের বাড়িতে, তো সেটারও তো দেখভাল করা তাকেই দেখতে হবে, কারণ তো তাদের ছেলেগুলো তো সারাদিন নেশা করে, মানে ঘুরে বেড়ায়, কোনো তো কাজকর্ম করে না, মূর্খ। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে। মানে এবার তার যে সব থেকে বড় পৌত্রী, মানে কি তার যে নাতনি রয়েছে, এখন তো নাতি বললাম আমরা, এবং যে বড় নাতনি রয়েছে তার নাম কল্যাণী, এবং তার বয়স কত? দ্বাদশ বর্ষে পদার্পণ করেছেন। দ্বাদশ বর্ষ মানে 12, মানে 12 বছর। এবার তো 12 বছর হয়েছে, দেখিতে দেখিতে যেরূপ ডগর হইয়া উঠিয়াছে, শীঘ্রই তার বিবাহ না দিলে নয়। মানে যেরকম ভাবে সে আস্তে আস্তে বড় হচ্ছে, কিছুদিনের মধ্যে তার বিয়ে না দিলে তো হবে না। এখন তোমাদের মনে আসতে পারে যে 12 বছর বয়সে বিয়ে কেন? সেটা সেই সময় 10, 8, 9, 10, 11 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো। মনে করা হতো 12 বছর মানে অনেক বেশি বড়, কিন্তু এখন তো অনেক আইন এসেছে, এখন 18 বছরের নিচে বিয়ে হবে না। তারপরে তো অনেক বেশি বয়স করে এখন সবাই বিয়ে করে, ঠিক আছে? কিন্তু আগে তো ছেলে ছিল না। তো ওইরকম 12 বছর বয়স হয়েছে, অনেকে গ্রামবাসীও বলছে তার বিয়ে দেওয়া উচিত, ঠিক আছে? তো তখন তো বিবাহ দিতে হবে, তো এটা টেনশন হতো কার? ওই আমাদের মোক্তার মশারি। হ্যাঁ, নানা স্থান হইতে তার সন্ধান আসিতেছে বটে, মানে অনেকখান থেকে তার সম্বন্ধ আসছে, কিন্তু ঘর বর মনের মতন হয় না। কিন্তু ছেলের বাড়ি বা ছেলে মনের মতন পাচ্ছিল না। যদি ঘর বর মনের মতন হইলো, তাহার খাই শুনেই আর চক্ষুস্থির হইয়া যায়। যদি দুটোই মনের মতন পাওয়া যায়, তো তাদের যে চাহিদা, মানে ডিমান্ড যাকে বলে, যেটা এখনো তো নেই, শেষ মনোনীত, সেটা শুনলেই মাথায় খারাপ হয়ে যায়। এত ডিমান্ডও সম্ভব ছিল না তাদের পক্ষে। যত দায় এই 7 বছরের বুড়োরই ঘাড়ে, মানে যত দায় এই 7 বছর বুড়ো মুক্তার সাহেবেরই। কেন? কারণ তার তো ছেলেপেলে খালি মানে ঘুরে বেড়াতো, তাই না? অবশেষে এক স্থানে বিবাহে স্থির হলো। অবশেষে সবকিছু দেখাশোনা করার পরে এক স্থানে এই কল্যাণীর বিয়ে ঠিক হলো।
পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে, মানে পাত্রটি রাজশাহী কলেজে আছে, সেখানে কি সেখানে ল নিয়ে পড়ছে। খাইবার পরিবার সমস্থানও ভালো, মানে পরিবারও ভালো, কোনো সমস্যা নেই। তাহারা 2,000 টাকা চাহে, নিজের খরচ 500, 2,500 টাকা হইলে বিবাহ হয়। মানে তারা ওই ডিমান্ড হিসেবে 2,000 টাকা চেয়েছে এবং বিয়ে করানোর জন্য তোদের 500 টাকা লাগবে। হ্যাঁ, মানে 500 টাকা তখন আমরা টোটাল 2,500 টাকা দরকার রয়েছে পুরো বিবাহটা কমপ্লিট করার জন্য। হুম। এবার কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হয়ে উঠেছে। কিন্তু আগেও বললাম, তিনি যে কোম্পানির যে সমস্ত শেয়ার কিনতেন সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তা হইতে 2,500 টাকা বাহির করা বড় কষ্টকর হয়ে দাঁড়ালো। তো সেখান থেকে 2,500 টাকা বার করে তার নাতনির বিয়ে দেওয়া মুক্তার সাহেবের পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়ালো। আর শুধু একটি নয়, আরো নাতনিরা রয়েছে, তার তো শুধু একটাই নাতনি না, না আরো অনেক এতগুলো ছেলে, আবার সামনে তাদের বাচ্চা হবে, আগেরও রয়েছে, তো অনেকে আছে, তাদেরও তো বিয়ে দিতে হবে, তাই না? শুধুমাত্র একজনের তো না। তাহাদের বেলায় কি উপায় হবে? তখন আবার কি উপায় হবে? এখন নয় বিবাহ দিল, তখন কি করবে? তো সব কথা তো ভাবতে লাগবে, তাই না? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখুজ্যেম মহাশয় শরীর ক্রমে ভগ্ন হইতে পড়িতে লাগলো। মানে এই সমস্ত চিন্তা ভাবনা করে তোমার হচ্ছে মুখুজ্যেম মহাশয়ের শরীর স্বাভাবিক খারাপ হওয়ারই স্বাভাবিক। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়েছিল, সেও ফেল করেছে। মানে ওই যে বললাম, যে তার যে ছোট ছেলে ছিল, সে তোমার হচ্ছে কলকাতা পড়াশোনা করেছিল না, এর আগের পর্বে আমরা পড়েছিলাম, তো সে বিয়ে পড়েছিল ওখানে এবং সেও ফেল করেছে, মানে সেও গর্ধব, তার দ্বারা কিছু হয়নি আর। কারণ একমাত্র সে তো আশায় ছিল না যে সে কিছু টাকা ইনকাম করবে, মুখুজ্যেম মহাশয় ভালো করে চলবে, বাট সেও ফেল করলো। বন্ধুগণ তারপর বলিতে লাগিল, মুখুজ্যেম মহাশয় হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনি বিবাহ দিন, কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হবে, আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। তো এই সমস্ত কিছু যখন তার বন্ধুরা শুনলো, তার বন্ধুরা তাকে বললো যে মুখুজ্যেম মহাশয় অনেক হলো, আপনি হাতিটিকে সত্যিই বিক্রি করুন। এর আগেও তারা বলেছিল বা তার কথা তো পাত্তা দিচ্ছিল না, এবার আবার ভালো করে বললো তারা যে আপনি হাতিটি বিক্রি করুন, কারণ আপনার নাতনি বিবাহ দিন। হ্যাঁ, কি করবেন বলুন, কি আর করা যাবে? অবস্থা বুঝে তো কাজ করতে হবে না, কারণ যখন অবস্থা হবে তখন তো সেইভাবেই কাজ করতে হবে, তাই না? আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন, মানে আপনি যে আধুনিক মায়া নিয়ে আসেন সেটা ত্যাগ করুন, এবং আপনি জ্ঞানী লোক, আপনি সবকিছু জানেন বোঝেন। মুখুজ্যেম মহাশয় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাইয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। তিনি শুধু চিন্তা করেন এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলেন যে কি করবে। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। মানে বামুনহাটিতে কবে মেলা হয়? চৈত্র সংক্রান্তিতে, ঠিক আছে? ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে, মনে রাখবে। সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উট বিক্রয়ার্থে আছে। মানে এখানে ওই গরু বাছুর ঘোড়া এগুলো বিক্রি করতে এখানে আনা হয়, ঠিক আছে? বন্ধুগণ বললেন হাতিটি মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। 2,000 টাকা দিয়ে কিনেছিলেন, এখন হাতিটি বড় হয়েছে, 3,000 টাকা অনায়াসে পেয়ে পারবেন, মানে পেতে পারবেন। কি, তিনি যখন হাতিটি কিনেছেন তখন তো হাতিটি ছোট ছিল, তখন 2,000 টাকা দিয়ে কিনেছিলেন, এখন হাতিটি বড় হয়ে গেছে, এত বছর হয়ে গেল, 5-6 বছর, তখন হাতিটি আপনি 3,000 টাকা পেয়ে যাবেন। আপনার নাতনিরও বিয়ে দিতে পারেন, বিয়ে দেওয়ার পর আপনার কিছু টাকা বাড়তি হবে আর কি। তার বন্ধুবান তাকে বললো। কোচার মুখে খুঁটে চক্ষু মুছিয়া বললেন, কি রে, কি করে তোমরা এমন কথা বলছো? মানে তিনি যখন কান্না করে ফেললেন এবং তিনি বললেন তোমরা কিভাবে এটা কথা বলতে পারো, কারণ তিনি অনেক আগেই বলেছেন মনটা ছিল খুবই উদার, মায়া ছিল খুব বেশি। আগের পর্বগুলো আমরা বারবার পড়েছি এগুলো, ঠিক আছে? তো এই আধুনিকে তিনি এত করে কিনেছিলেন, সেটাকে এখন মানে যে বিক্রি করবেন তা ভাবতেই পারছিলেন না, ঠিক আছে? বন্ধুরা বুঝাইলো, আপনি বলেন ও আমার মেয়ের মতন, তার মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুরবাড়ি চলে যায়, তা আর উপায় কি? তো তখন বন্ধুরা আরো ভালো করে বোঝাচ্ছেন, আপনিই তো বলেন যে ও আমার মেয়ের মতন, মানে আদৌ আপনার মেয়ের মতন, আর মেয়েদেরকে তো চিরদিন ঘরে রাখা যায় না, না তাদেরকে তো বিদায় দিতেই হবে না, শ্বশুরবাড়ি তারা চলে যায়, আর তাছাড়া উপায় বা কি আছে, তাই না? তারপর বললো যে তবে পোষা জানোয়ার তো অনেকদিন ধরে ঘরে রয়েছে, মায়া হয়েই গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই তো হয়, যে বেশ আদর যত্ন রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোক বিক্রি করবেন। তারপর বললো কি যে ঠিক আছে, আপনার তো মানে মায়া হয়ে গেছে আদরের প্রতি, বাট আপনি একটু ভালো জায়গায় আদরণীকে বিক্রি করে দেন, যে তার খেয়াল রাখবে, আদর করবে, যত্ন করবে, এরকম লোককে বিক্রি করলেই না হয়ে যায়, ঠিক আছে না? ভাবিয়া চিন্তিয়া জয়রাম বললেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক। ঠিক আছে, তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও, একজন ভালো খদ্দের ঠিক করো, তাদের দামে যদি 200-500 টাকা কমও হয় সেও চলবে। তিনি বললেন যে ঠিক আছে, আপনি একটা ভালো খরিদ্দার দেখো, তাতে যদি 200-500 টাকা কমও দেয় তাও চলবে, বাট ভালো হতে হবে, ঠিক আছে? যে নাকি নিবে আর কি আধুনিকে। মেলাটি চৈত্র সংক্রান্তিতে প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়। তো এই প্রশ্নটা হতে পারে এমসিকিউ, যে মেলাটি কয়দিন পূর্বে চৈত্র সংক্রান্তি মানে হয়? 15 দিন পূর্বে, ঠিক আছে? 15 দিন মানে 15 দিন। তবে শেষের 4-5 দিন জমজমাট বেশি, মানে কিন্তু শেষের যে 4-5 দিন থাকে সেটা জমজমাট বেশি হয়। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হয়েছে, মানে এই সংক্রান্তির 1 সপ্তাহ আগে তারপর যাত্রা স্থির হলো যে তাকে মেলায় নিয়ে যাওয়া হবে। মাহুতও যাইবে, মুখুজ্যেম মহাশয়ের মধ্যম পুত্রটির সঙ্গে যাবে, মানে ওই হাতির সঙ্গে একটা মাহুত যাবে এবং মুখুজ্যেম মহাশয় যে মধ্যম পুত্রটি রয়েছে, নিজ পুত্র, সেও সেই হাতির সঙ্গে যাবে হাতিটিকে বিক্রি করতে। যাত্রার দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গোত্রোত্থান করিলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে, মানে হাতিটি যাওয়ার আগে হাতিটি ভোজন করছিল, ঠিক আছে, খাচ্ছিল।
তবে কি বাটির মেয়েরা, মানে সে বাটি না, এটা বাড়ি হবে, হ্যাঁ, বাড়ির মেয়েরা তবে কি বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া, মানে সবাই বাড়ির যত লোক টোক আছে, বাচ্চা টাচ্চা সবাই সেই হাতের কাছে দাঁড়িয়ে সেই হাতিটিকে দেখতে যাওয়া দুঃখে রয়েছে না, এমন একটা হাতি চলে যাবে। খড়ম পাড়ি দিয়ে মুখুজ্জ মহাশয় সেখানে গিয়ে দাঁড়ালেন। মুখুজ্জ মহাশয় সেখানে আসলেন খড়ম পড়িয়া। পূর্বদিন 2 টাকা রসগোল্লা আনিয়া রেখেছিলেন, মানে এই যেদিন যাবে আর কি, তার আগের দিন তিনি 2 টাকার রসগোল্লা আনিয়ে রেখেছিলেন। ভৃত্য মানে তার বাড়িতে চাকর সেই হাড়ি হাতে করিয়া আসে দাঁড়াইলো। সেই হাড়িটা হাতে করে নিয়ে এসে তাকে দিল, মানে মুখুজ্জ মহাশয়কে। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে, মানে যখনই হাতিটি ডালপালা এভরিথিং সব যেগুলো তারা খায় সেটা শেষ হওয়ার পরে মুখুজ্জ মহাশয় স্বহস্তে মুঠো মুঠো করিয়া, রসগোল্লাকে মুঠো মুঠো করিয়া সেই হস্তিনীকে খাওয়ালো। শেষে তাহার গলায় নিম্নে হাত বুলাইতে বুলাইতে, মানে এই জায়গাটায় হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিল, আদর যাও মা। মানে সে আধুনিক আদর বলতো, আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে আসো। মানে তাকে বলতো মেলা দেখে আসো, যাও। প্রাণ ধরিয়া কি বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না, তবে কি উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় নেন। তারপর তিনি ছলনায় আশ্রয় নেন এবং হাতিটি চলে গেল। তো এটা ছিল আমাদের টেক্সট পঞ্চম পর্বে। আশা করি বুঝলে, খুবই সিম্পল ছিল এবং খুবই দুঃখ ছিল, তাই না, কষ্টের একটা ব্যাপার। এবার চলো আমরা এই গভীর গভীর মানে আলোচনা করি, এবং এর পরে যে পার্টটা থাকবে না, লাস্ট যে 6 এবং 7, সে পার্টটা খুবই কষ্টকর। তোমরা যখন ক্লাসটা দেখবে তখন বুঝতে পারবে। যাই হোক, আদের নিয়ে আবার পঞ্চম পরিচয় আমরা ডিপ অ্যানালিসিস করি। একটু তাড়াতাড়ি বলছি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, তাই না। আচ্ছা, প্রথম কি ছিল সংসারের তীব্র অনটানো আয়ের চেষ্টা। ওকালতি ছেড়ে দেওয়ার পর জয়রামবাবু সংসারে চরম টানাপোড়া শুরু হলো। সঞ্চিত মূলধনের হাত পরে কোম্পানির কাগজ কমতে থাকে, বললামই। আধুনিকে পোষার জন্য মাসে 30-40 টাকা খরচ হতো। পাড়ার লোক হাতিটি বিক্রি করতে বললেন। জয়রামবাবু সন্তান সম আধুনিকে বিক্রির কথা শুনে তীব্র প্রদ্রোধ করতেন। ছেলেপের নাতিনদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়, ওদের নয় বিক্রি করে দিই, এটা বলতো। তবে কি, তবে সংসারের হাল ফেরাতে তিনি আধুনিকে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। সেটা কি, প্রতিদিন 3 টাকা নেবে, হাতে গিয়ে খড়কারি 1 টাকা, মাহুদের কোনো টাকা লাগবে না, এবং টোটাল 3 আনা 4, হ্যাঁ এটা 8 ভুল করলে 3 4 আনা, 4 আনা মানে আচ্ছা সরি সরি, এটা কি মামুদের 8 আনা, যাই হোক টোটাল 4 টাকা আর কি দরকার হবে। হ্যাঁ, শহরের ল্যাম্প পোস্টে গাছে বিজ্ঞাপন সাটা হলো, ভাড়া থেকে মাসে মাত্র 15-20 টাকা বেশি আয় হয়নি। মানে যখন এই ল্যাম্প পোস্টে বা বিজ্ঞাপনে দেওয়া হলো, তো ভাড়া আসতো, বা 15-20 টাকা বেশি ভাড়া আসতো না। এবার বিপদের উপরই বিপদ ও নাতি কল্যাণী বিয়ে, মানে বিপদের উপর বিপদ এবং নাতি কল্যাণী বিয়ে। সেটা কি, প্রথম বিপদ কি ছিল, বড় নাতনি মানে জ্যেষ্ঠ পৌত্র, মানে নাতি যে ছিল, নাতি কি অসুস্থ হয়ে পড়লো, নাতনি না নাতি হবে, নাতি কি অসুস্থ হয়ে পড়লো, যাহার পেছনে রোজ 5-7 টাকা খরচা হতো। বড় বউ মেজ বউ দুজনেই গর্ভবতী, ফলে সংসারে আরো 2টি নতুন অতিথি আসতে চলেছে। কনিষ্ঠ মানে ছোট ছেলে বিএ পরীক্ষা ফেল করলো। তো কি, বুড়ো ছেলে স্বভাব দায়িত্বহীন, সে নেশা ভাঙা ও তাস পাশা খেলে দিন কাটায়। সবচেয়ে বড় চিন্তা হয় দাঁড়ায় 12 বছরের নাতনি কল্যাণী বিয়ে। হ্যাঁ, বড়পক্ষের দাবি 2,500 টাকা। রাজশাহী কলেজের পাত্র ছিলেন, 2,500 বলে তাদের দাবি 2,000 টাকা ছিল, এবং তাকে বিয়ে দেওয়ার জন্য 500 টাকা লাগবে টোটাল। তো এদিকে কারণ বড় রাজশাহী কলেজে পড়তো, তো এত কিছু তার ঝামেলা চলছিল তিনি। তারপর কি হলো, আধুনিকের বিক্রির সিদ্ধান্ত ওকে আত্মপক্ষ সমর্থন। 2,500 টাকা জোগাড় করতে না পেরে বুদ্ধ জয়রামবাবু কি মানসিকভাবে ভেঙে পড়েন। হ্যাঁ, প্রতিবেশীরা পরামর্শ দেন চৈত্র সংক্রান্তিতে বামুনহাটের মেলায় আধুনিকে পাঠিয়ে বিক্রি করে দিতে। এবং তারা বললেন যে বলেন যে মেয়েকে চিরদিন ঘরে রাখা যায়, যেটা আর কি বললাম না, রিপিট করলাম না। এই যুক্তির মনকে সান্ত্বনা দিয়ে জয়রামবাবু, এই যুক্তি দিয়ে মনকে সান্ত্বনা দিয়ে জয়রামবাবু দামে 200-500 টাকা কম হলেও আধুনিকে মেলা বিক্রি করতে রাজি হন। তবে কি করুণ ও আবেগ ঘন বিদায় মুহূর্ত। চৈত্র সংক্রান্তির 1 সপ্তাহ আগে আধুনিক মেলায় উদ্দেশ্যে যাত্রা স্থির হয়। মামুন তো জয়রামের মেয়ের ছেলে, তার সাথে যাবে, ভালো কথা। যাত্রার দিন সকালে পরিবারের সবাই সজল চোখে দাঁড়িয়েছিল। এই যে দেখো, ছবি দেওয়া আছে এখানে সবকিছুরই। জয়রামবাবু নিজ 2 টাকার রসগোল্লা জানিয়া সহস্তে মুঠে আনাইয়া সহস্তে মুঠে আধুনিকে খাওয়ালেন। আধুনিকে চিরতরে বিক্রি করতে পাঠানোর সত্ত্বেও তিনি মুখে আনতে পারেননি। তাই গলার নিচে হাত বুলাইতে বুলাইতে জলকণ্ঠে ছলনে আশ্রয় নিতে বললেন, আদৌ যাও মা, বামুনহাটের মেলায় দেখে আসো। সব ছবি দেখে দেওয়া হয়েছে, এবং তারপর তারা চলে গেলেন। তো এটাই আমরা রিপ্যানালাইসিস করলাম, সারসূত্রটা ভালো করে বললাম। এবার যদি আমরা লাইন বাই লাইন একটু আলোচনা করি, 3টা লাইন রয়েছে ইম্পর্টেন্ট। তা হচ্ছে, বল না তোমার ওই ছেলে পেলে নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদেরকে বিক্রি করে দিই। এই একটিমাত্র উক্তির মধ্যে দিয়ে জয়রামবাবু হৃদয়ে আদরণী মানে যে স্থান স্পষ্ট, মানে কতটা ভালোবাসেন তিনি আদুরিকে। তিনি আদুরিকে পশু হিসেবে দেখেননি, নিজের সন্তান আর নাতি নাতনির মতনই পরিবারের একজন রক্তমাংস সদস্য হিসেবে ভেবেছিলেন। তবে লাইনটা কি যে, কর্ণের পিতা এই সম্বন্ধে একবারে নির্লিপ্ত।
সে নেশা ভাঙ্গা করিয়া তাস পাশা খেলিয়া বুলবুল বাজাইয়া বেড়াইছে, মানে তার যে পুত্র ছিল, মানে এই তোমার কল্যাণী বাবা, তার তো কোনো মানে চিন্তাই ছিল না। হুম সে শুধুমাত্র নেশা ভাঙ্গা করে বসে থাকতো, এই একটা লাইন রয়েছে। এই সামাজিক ও পারিবারিক বাস্তবতার এক করুণ চিত্র এখানে আঁকা হয়েছে। পরিবারের দায়িত্বহীন তরুণ প্রজন্মে কেবল আনন্দ মেতে থাকে, আর জীবন শেষ প্রান্তে এসে 7 বছরের বুদ্ধ দাদা মহাশয় সংসারের সমস্ত আর্থিক ও সামাজিক বোঝার ভার একাই বইতে হচ্ছিল। আরেকটা লাইন কি, আদৌ যাও মা বাংলাটে মেলায় দেখে আসো। এটি বাংলা সাহিত্যের অন্যতম আবেগপ্রবণ ও ট্র্যাজিক সংলাপ। জয়রামবাবু আধুনিকে বিক্রি করতে পাঠাচ্ছেন, এই সত্যটা উচ্চারণ করার মতো মানসিক শক্তি তার ছিল না। তিনি অপরাধ ও ভেতরে অসীম কান্নাকে লুকাতে তিনি অবলা পশুর সাথে এক বুফাটা ছড়ানো আস্থায় নিয়েছেন। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝলে। এই 3টা লাইন খুব ইম্পর্টেন্ট ছিল। এবার আমরা এমসিকিউ করবো, টোটাল 25টা এমসিকিউ রয়েছে এখানে। ঠিক আছে, ওগুলাতে ছাড়ার পর মুখুজ্জে মহাশয় সংসারে কিভাবে চলতে থাকে, এই যে ক্লাইক এসে হাতি বিক্রি করে দিলে মাসে কত টাকা বেঁচে যাবে বলে লোকে জয়রামবাবুকে বলতো, 30 থেকে 40 টাকা। তবে কি হস্তি ভাড়ার বিজ্ঞাপনের প্রতি রোজ আদরণী ভাড়া কত টাকা ধার্য হলো? 3 টাকা। তারপরে কি বিজ্ঞাপনে হস্তিনীর খোরাকি প্রতিদিন কয় টাকা ধরা হতো? 1 টাকা। হস্তি ভাড়ার বিজ্ঞাপনে মাহুতের খোরাকি কত ধার্য হয়েছিল? ওই 0। ঠিক আছে, তবে কি হস্তির ভাড়ার বিজ্ঞাপনে মোট কত টাকা ধার্য করা হয়েছিল? 4 টাকা, 8 আনা। তবে কি হস্তির ভাড়ার বিজ্ঞাপনটি কোথায় কোথায় আটকে দেওয়া হয়েছিল? কোথায় কোথায়? ল্যাম্পপোস্টে, প্রতিবার্ষে, বৃক্ষকাণ্ডে। হ্যাঁ, তবে কি বিজ্ঞাপনের ফলে হাতি ভাড়া যে দিনে কত টাকা আসতো? 15 থেকে 20 টাকা। ঠিক আছে, মাসে। তবে অসুস্থ জ্যেষ্ঠ পুত্র বড় নাতি আর কি জন্য প্রতিদিন কত টাকা খরচা হতো? 5 থেকে 7 টাকা। তারপরে কি জয়রামবাবুর বাড়িতে কোন 2 বধূ অন্তঃসত্ত্বা হলেন? কে? বড় বধূ আর কি মেজ বধূ। তবে কি জ্যেষ্ঠ পুত্র মানে বড় নাতনি কল্যাণীর কত বর্ষে পদার্পণ করলেন? 12 বর্ষে, মানে 12 বছর। হুম কল্যাণী বাবা কন্যা সারাদিনে কি করে বেড়াতো? ওই নেশা ভঙ্গ করে, তিনি নেশা করে বেড়াতো আর কি। কল্যাণীর জন্য স্থির হওয়া পাত্রটি কোন কলেজে পড়তো? রাজশাহী কলেজে। পাত্রপক্ষ নিজেদের খরচ ও বরপণ মিলে কত টাকা চেয়েছিল? 2,500 টাকা। পাত্রপক্ষ কেবল নিজেদের খরচের জন্য কত টাকা চেয়েছিল? 500 টাকা। পাত্রপক্ষ খরচের জন্য। জয়রামবাবু কনিষ্ঠ ছেলেটি কোন পরীক্ষায় ফেল করেছিলেন? বিএ বিএ পরীক্ষায়। তারপর তোমার হচ্ছে চৈত্র সংক্রান্তিতে মেলার আয়োজন কোথায় হতো? কোথায়? বামুনহাটে। বামুনহাটের মেলায় হাতি বিক্রি করলে কত টাকা অনায়াসে পাওয়া যাবে? 3,000 টাকা। মেলায় চৈত্র সংক্রান্তিতে কত দিন পূর্বে আরম্ভ হয়? 15 দিন পূর্বে। মেলায় কোন সময়টা জনজট সবচেয়ে বেশি হয়? ওই 4-5 দিন আগে। আর কি মেলায় উদ্দেশ্যে সংক্ষিপ্ত কতদিন পূর্বে যাত্রা স্থির হয়েছিল? 7 দিন পূর্বে। তবে কি যে আদরণীর সাথে মেলায় মাহুতের ছাড়া জয়রামপুর পূর্বে কে যাবেন? তার মেজ ছেলে, মানে মধ্যম ছেলে। মেলায় যাওয়ার পূর্বে জয়রাম আদরণীর জন্য কত টাকা রসগোল্লা এনেছিল? 2 টাকার। আর রসগোল্লার হাড়িটি কার হাতে ছিল? ভৃত্যের হাতে। জয়রামবাবু আদরণীকে বিদায় জানানোর সময় ভয়কণ্ঠে কি বললেন? যে আদৌ যাও মা বাবুঘাটের মেলা দেখে আসো। তো এটা ছিল আমাদের পঞ্চম পর্ব, এবং এই 2টা পর্ব আমাদের কমপ্লিট। তো আশা করি আমার 2টা পর্ব আমরা কমপ্লিট করতে পারলাম। এরপর আমরা 6 এবং 7 নম্বর পর্ব তোমাদের জন্য আনবো, এবং এটা খুবই দুঃখজনক একটা পর্ব এই 2টা। হ্যাঁ, তো তোমরা ভালোভাবে দেখে নিবে। এভাবে আমরা আমাদের এটা ক্লাস কমপ্লিট করার পরে আমরা বাংলা গানের ইতিহাসেরও 2টা ক্লাসে কমপ্লিট করবো। এইভাবে একটা রুটিন দেওয়া হয়েছিল তোমাদের, 15 দিনের মধ্যে আমরা কমপ্লিট করবো। এভাবে দেখতে থাকো আমাদের ক্লাসগুলি। জানি না কেমন লাগছে তোমাদের ক্লাস। 2-1জন কমেন্ট করছো আমাদের ক্লাসে ভালো লাগছে, মানে তোমার ইউটিউবে কমেন্ট বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অনেকে বলছে ক্লাস চাচ্ছে। তো এটা নিজের মধ্যে খুবই একটা প্রাপ্তি বলা যেতে পারে নতুন চ্যানেল হিসেবে। এভাবেই তোমরা পাশে থাকো। আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট সামনে আসছি। যারা আর্টস ডিপার্টমেন্টের আর্টসে পড়ো তাদের জন্য জিওগ্রাফি, হিস্টোরি এগুলোর উপর ক্লাস আসবে। প্রথমে আমরা এই সিরিজটা কমপ্লিট করি, তারপরে ওগুলো আমরা ম্যারাথন অনসাইটের মাধ্যমে কমপ্লিট করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। বেশি দিন সময় নেই, 37 দিন সময় হচ্ছে তোমাদের এক্সামে, তো সেভাবে পড়াশোনা করতে থাকো। ওকে।